রাতে মাইলস্টোনের আরেক শিশুর মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে ৩২। ৬ জনের মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ। স্কুলের সামনে আজও হাহাকার, আহাজারি। এই কলেজের উপর থেকে সব ধরনের প্লেন নো ফ্লাইং জোন ঘোষণা করা উচিত আমাদের সবার শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। তার ফ্রেন্ডদের এরকমের দেখছে, ছোট ভাই বোনদের এরকমের দেখছে, এগুলি দেখে সে কি করে আবার স্কুলগামী যে আবার হবে। দুদিন স্থগিতের পর আজ চাঁদপুরে শুরু এনসিপির কর্মসূচি। মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে হবে শোকযাত্রা। ২৪-২৩ জুলাইও দেশ জুড়ে চলে গণগ্রেফতার। কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি হলেও হত্যাযজ্ঞের বিচার দাবিতে অটল ছিল আন্দোলনকারীরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে। এখনও সিএমএইচ মর্গে রাখা ৬ মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিএনএ অ্যানালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, পাঠানো হয়েছে সিআইডি ল্যাবরেটরিতে। দগ্ধ অবস্থায় যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন। আহতদের সহায়তা দিতে ঢাকায় আসা সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ১১টায় যাবেন বার্ন ইনস্টিটিউটে। এ ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী এবং অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানা সহ তালিকা প্রস্তুতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এ কমিটি। তার ফ্রেন্ডদের এরকমের দেখছে, ছোট ভাই বোনদের এরকমের দেখছে, এগুলি দেখে সে কি করে আবার স্কুলগামী যে আবার হবে, এটা মনে হয় না যে ওরা স্বাভাবিক হতে পারে। যেহেতু পরীক্ষা চলতেছে তো মিসদের হাতে তার কিছু নাই, তো যখন পরীক্ষা আবার হবে তখন আবার আসবো আর কি। আমাদের এই কলেজের উপর থেকে সব ধরনের প্লেন নো ফ্লাইং জোন ঘোষণা করা উচিত আমাদের সবার শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরো সুন্দর করা উচিত, আরো করা উচিত, সুচারু করা উচিত, যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য জানবো। যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। 11টা নাগাদ তো সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের বার্ন ইনস্টিটিউটে যাওয়ার কথা রয়েছে। সে বিষয়ে কি তথ্য রয়েছে আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রাবি, আপনার শেষের প্রশ্নটা থেকে যদি শুরু করি, যে সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল কালকে রাতেই পৌঁছেছে ঢাকাতে, তারা কিন্তু এখন পর্যন্ত আসেনি। আশা করা হচ্ছে যে 11টা থেকে 11:30টার মধ্যে যে কোনো সময় তারা পৌঁছাবেন এবং এখানে বার্ন ইউনিটে ভর্তি যে 43 জন রয়েছে তাদেরকে দগ্ধ অবস্থায় তাদেরকে তাদের ট্রিটমেন্টের জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো তারা নেবেন। একই সাথে ঢাকার যে আরও 8টি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতেও কিন্তু তারা যাবেন এবং এক এক করে শিশুদের দেখবেন এবং দগ্ধদের দেখবেন এবং দেখার পরে যেরকম ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন মনে করেন তারা কিন্তু সেই ট্রিটমেন্ট দিবেন। আরেকটি তথ্য যদি যুক্ত করতে চাই, সেটি হচ্ছে ভারত থেকেও কিন্তু একটি যেই মেডিকেল টিম তারাও কিন্তু আসবেন এবং আসার পরে কিন্তু তারাও এই যেই দগ্ধতা রয়েছে তাদের কী ধরনের চিকিৎসা দেওয়া যায় সেটি নিয়েও কিন্তু তারা আলোচনা করবেন। বলতে গেলে যে দেশে যাদের চিকিৎসা সম্ভব হবে না তাদের কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হবে। একই সাথে যদি বলি যে গতকাল রাতেই কিন্তু নাফি নামে 9 বছরের এক শিক্ষার্থী, যে কিনা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ছিল, সে কিন্তু রাত 12:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই বার্ন ইনস্টিটিউটে। এরপরে কিন্তু এখন পর্যন্ত সরকারি তালিকা অনুযায়ী কিন্তু 32 জনের মরদেহ 32 জন কিন্তু মারা গেছেন। আর ইতিমধ্যে কিন্তু বার্ন ইউনিটে এখনও ভর্তি রয়েছে 43 জন, আর সব মিলিয়ে কিন্তু 164
65 জনের মতো ভর্তি রয়েছে যারা কিনা চিকিৎসাধীন। এছাড়াও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু আমাদেরকে জানিয়েছে যে যেই 6 জনের লাশ শনাক্ত করা যায়নি তাদের কিন্তু ডিএনএ টেস্ট অলরেডি নেওয়া হয়েছে এবং এই ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু তারা শনাক্ত করার জন্য যেই যাদের পরিবারের সদস্যরা মিসিং আছে তাদের কিন্তু ডিএনএ এসে দেওয়ার স্যাম্পল দেওয়ার অনুরোধও জানাচ্ছেন যাতে এই 6 জনের পরিবার যেন শনাক্ত করা যায়। রাব্বি। তিথি, আপনাকে ধন্যবাদ। উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মহানগর নেতৃবৃন্দ। তুরাগের নয়ানগর থেকে সে বিষয়ে সরাসরি যুক্ত হব, জানবো সেখানকার পরিস্থিতি। সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি স্থাপন করা সম্ভব হয়নি। যাচ্ছি পরের খবরে। রাজধানীতে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ থেকে আবার শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় নেতারা। এরপর মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় বের করা হবে শোকযাত্রা। পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে শোকযাত্রা শেষ হবে বাস স্ট্যান্ডে গিয়ে। সেখানে পথসভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করবেন। এরপর শহরাস্তির দোয়াভাঙ্গায় হবে পদযাত্রা। চাঁদপুরে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে কুমিল্লার উদ্দেশ্যে। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির জুলাই পদযাত্রার বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, কখন নাগাদ শোকযাত্রা শুরু হবে আর আজকে আর কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানাবেন। জানি না, তবে বলে রাখি এনসিপির যে পদযাত্রা আজকে 2 দিন বন্ধ থাকার পর আজকে আবার শুরু হচ্ছে। তবে প্রথমে চাঁদপুর সার্কিট হাউসে এখানে আমরা দেখছি যে যারা গণ অভ্যুত্থানে নিহত হয়েছিলেন তাদের পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ করছেন শীর্ষ পর্যায়ে যেসব নেতৃবৃন্দ আছেন। এখানে চাঁদপুরে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা কথা বলছেন। যারা স্বজনহারা আছেন এখানে স্বজনহারাদের বিশেষ করে যারা গণ অভ্যুত্থানে নিহত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের সাথে তাদের কথা বলছেন এবং তারা তাদের দুঃখ, কষ্ট এবং শূন্যতার কথাগুলি প্রকাশ করছেন এই নেতৃবৃন্দের সাথে। আমরা দেখছি যে সার্কিট হাউসের যে অডিটোরিয়াম হল রুমটি আছে সেই হল রুমটি একেবারেই বিষাদময় হয়ে উঠেছে। আমরা জানি যে তারা মূলত এখানে এই স্বজনদের সাথে দেখা করার পর তারা পানি উন্নয়নের বোর্ড থেকে তারা শোকযাত্রা মানে পদযাত্রা যেটা হওয়ার কথা সেটা আজকে থেকে তারা শোকযাত্রা বের করবে এবং সেটি শেষ হবে গিয়ে আমাদের চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায়। সেখানে পথসভা অনুষ্ঠিত হবে। এই পথসভাতেই মূলত শীর্ষ পর্যায়ে যেসব নেতৃবৃন্দ আছেন তারা সেখানে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিন। আমরা দেখছি যে সেখানে স্থানীয় যে নেতৃবৃন্দ আছে, উপজেলা পর্যায়ে যেসব নেতাকর্মী আছে তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে। তো এরপরে চলে যাবে হাজীগঞ্জে, সেখানে আজাদ স্মরণে একটা উদ্বোধন করা হবে, সেখানে স্মৃতিস্তম্ভ। এরপরে দোয়াভাঙ্গা চলে যাবে, সেখানে একটি পথসভা হবে, তারপর কুমিল্লার উদ্দেশ্যে চলে যাবে। তবে গতকালকে থেকেই এখানে এই এনসিপির নেতৃবৃন্দ অবস্থান করছেন। আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আসলে গত 2 দিন যে বন্ধ ছিল সেখানে মূলত যে ঢাকায় যে ট্র্যাজেডি বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরেই 2 দিন বন্ধ ছিল। সেই উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মহানগর নেতৃবৃন্দ। এরই মধ্যে সাক্ষাৎ শুরু হয়েছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমার ধাক্কা দিতে আছে। ক্যামেরাটা একটু মোবাইলটা ডাউন করো, মোবাইলটা ডাউন করো, একটু ডাউন করি, একটু ডাউন করি। তবে আপনাকে সবর করলে আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার
আপনার এই মনের উত্তর একমাত্র আল্লাহ ছাড়া কেউ কোনো মানুষ দিতে পারবে না, শুধু আল্লাহকেই বলে। তোমার এরকম কথা বললে তুই ধৈর্য ধরো। হ্যাঁ, আল্লাহ নিছে, আল্লাহ দিছে। আল্লাহ দিছে তোমার, আল্লাহ নিছে গা। আমার ওলাই রোজা রাখছে, আমার ওলাই মানুষের অংশগ্রহণ করছে রে। মানিক ভাই আছেন তো? হাত তোলা হবে এখন। আমার এই ফোলারে দেখে মানুষে হিংসা করছে, মানুষের নজর দিছে আমার ফোলারে, নজর দিয়া সবাই দুনিয়ার সবাই সত্য। আপনারা আমার প্রত্যেকে আপনারা আমার ইন্টারভিউ নিতে আইছেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করছিলেন জামায়াতের নেতারা, সরাসরি যুক্ত ছিলেন সেখানে। 23 জুলাই 2024 সারা দেশে চলতে থাকে গ্রেফতারের মহাযজ্ঞ আর ক্ষমতাসীনদের হুঙ্কার। আপিল বিভাগের রায় মেনে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। ততদিনে জল গড়িয়েছে অনেকটা। এত রক্ত ঝরার পর কেবল একটি প্রজ্ঞাপনে ঘরে ফিরে যাবেন না আন্দোলনকারীরা, স্পষ্ট জানিয়ে দেন সমন্বয়করা। আর কি কি ঘটেছিল 24-এর এই দিনে জানাচ্ছেন সুমাইয়া ঐশী। কারফিউ বলবৎ, রাস্তায় কেবল শুরু হয়েছে ব্যস্ততা। মোড়ে মোড়ে সেনাবাহিনী আর আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, টহল। 93% মেধা আর 7% কোটা রেখে প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানানো হয়, এখন থেকে চাকরির সব পরীক্ষা ও সকল গ্রেডে এই প্রজ্ঞাপন কার্যকর হবে। থাকবে না মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, নারী ও জেলা কোটা। সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। কিন্তু কথা রাখেনি তারা। রাতের আধারে চলতে থাকে ছাত্রদের গণগ্রেফতার। 4 দিনে সারা দেশে গ্রেফতার করা হয় কয়েক হাজার আন্দোলনকারীকে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হতাহতদের বিচার না করে প্রজ্ঞাপন জারি করলেই আন্দোলন থামবে না, স্পষ্ট বার্তাও দেয় তারা। তখনও নিখোঁজ ছিলেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। মর্গে মর্গে তাকে খুঁজে বেড়াচ্ছেন বাবা। 23 তারিখে বৈষম্য বিরোধীর ব্রিফিংয়ে তার বাবার উদ্বিগ্ন কণ্ঠ, পাশে ক্রন্দনরত হাসনাত আর উদ্বিগ্ন চেহারার নাহিদ সার্জিসদের দেখে চোখ ভিজেছিল অনেকেরই। ক্ষয়ক্ষতি দেখতে এদিন আকাশপথে পরিস্থিতি পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান। সেই সাথে এই 23 দিনের আন্দোলনে স্বাস্থ্য বিভাগের 30 কোটি টাকার ক্ষয়ক্ষতির তালিকাও তুলে ধরেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী। ডিবি হারুনুর রশিদের গলাও তখন বেশ চড়া। অসংখ্য নেতা তারা নেতৃত্ব দিয়েছিল, তারেক জিয়ার কাছ থেকে সরাসরি তথ্যটি আসতো। গ্রেফতার, হত্যার মহাযজ্ঞে দেশ যখন রণক্ষেত্র, তখন শেখ হাসিনা এক লিখিত বিবৃতিতে অসহায় খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মী আর বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এত কিছুর মধ্যেও আসার কথা হলো, এদিন রাত 9টা থেকে সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ইন্টারনেট চালুর পর ভয়াবহতার চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে, বাড়তে থাকে ক্ষোভের আগুন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের খতিবের হাট। দিনে রাতে প্রকাশ্যে চলে অস্ত্রবাজি। সন্ত্রাসীদের 2 গ্রুপের দৌরাত্মে অতিষ্ঠ স্থানীয়রা। ভাইরাল ভিডিও দেখে এক গ্রুপের আস্তানায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করেছে পুলিশ। তবে ধরা পড়েনি 2 বাহিনীর প্রধান, উদ্ধার হয়নি অস্ত্র। প্রকাশ্যে অস্ত্রবাজি ও গোলাগুলির এই দৃশ্য চট্টগ্রামের খতিবের হাট এলাকার। গত কিছুদিন ধরে চলছে বাইশা ও টেম্পো নামের 2 গ্রুপের সন্ত্রাসীদের শোডাউন। চাঁদাবাজি, মাদক ও এলাকার আধিপত্য নিয়ন্ত্রণে মরিয়া তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বাইশার আস্তানায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ।
পুলিশের দাবি এই আস্তানা ব্যবহার হতো টর্চার সেল হিসেবে। চাঁদার টাকা না দিলে এখানে তুলে এনে করা হতো নির্যাতন, এখান থেকে মাদক সরবরাহ করা হতো। তারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে তাদের নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এই অপরাধগুলি করে থাকে। আস্তানায় পাওয়া যায় টাকা গণনার স্বয়ংক্রিয় মেশিন সহ পুলিশের ব্যবহৃত বুলেট। 5 আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বুলেট এই সন্ত্রাসী গ্রুপের কাছে থাকতে পারে বলে ধারণা পুলিশের। এখানে আমরা 2টা গুলির খোসা পেয়েছি, যেটা বাংলাদেশ পুলিশ লেখা আছে। তো ধারণা করতেছি এখানে আমাদের থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের গুলি আমরা পেয়েছি, যেহেতু এটার আমরা সংশ্লিষ্টতা আছে বলতে পারি। সিসি ক্যামেরার ফুটেজে সন্ত্রাসীদের হাতে অস্ত্র দেখা গেলেও অভিযানে তা উদ্ধার হয়নি। ধরা পড়েনি 2 গ্রুপের প্রধান বাইশা ও টেম্পো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভয় আর শঙ্কা নিয়ে চলছে ঝিনাইদহের মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। কর্তৃপক্ষ কয়েক ধাপে সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এরই মধ্যে ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, প্রায়ই খসে পড়ছে পলেস্তারা। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। মনোমুগ্ধকর এই সড়ক ধরে কিছু দূর হাঁটলেই ঝিনাইদহের সদর পৌরসভার মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠে শিক্ষার্থীদের এমন চঞ্চলতা নিত্যদিনের চিত্র। 1972 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও মূল ভবন নির্মাণ হয় 1993-94 অর্থ বছরে। এরপর দীর্ঘ সময় পার হলেও কোনো সংস্কার আর হয়নি। ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, খসে খসে পড়ছে পলেস্তারা। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ক্লাসরুমের উপরে খুব ফাটা ফোটা, আমরা খুব আতঙ্কে আছি যে কখন ভেঙে পড়ে যেতে পারে। সবসময় চিন্তা থাকে যে বহুত পুরাতন স্কুল, এরকম ফাটল ধরেছে, ফাটল ধরার কোনো উন্নয়নের কোনো নাই। তো আমরা সেই হিসেবে খুব আতঙ্কে আছি। স্কুলটা যদি নতুন করে তৈরি করতো তাহলে তো ভালো হতো। ছেলেপিলে স্কুলে পাঠালো একটা ভয়, পুরোনো স্কুল কোনো সমস্যা হবে কি না। অচঞ্চলের আশপাশে অন্তত 5 কিলোমিটারের মধ্যে নেই অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তাই ঝুঁকি থাকলেও সন্তানকে পড়াশোনা করতে বিদ্যালয়ে পাঠাচ্ছেন বাবা মায়েরা। সংস্কার না হওয়ায় চিন্তিত বিদ্যালয়ের শিক্ষকরাও। জানান, সংশ্লিষ্ট দফতরে একাধিকবার ধর্ণা দিলেও সংস্কার তো হয়নি, মিলেছে শুধু আশ্বাস। ফাটল আছে যথেষ্ট পরিমাণে, আর কখন কোথায় যে ভেঙে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। তা আমরা তো বাচ্চাদের নিয়ে, সোনামণিদের নিয়ে খুবই আতঙ্কিত। আমরা অফিসে জানালে ওরা আছে অফিস কর্তৃপক্ষ এই বিষয়ে দেখে শুনে ওরা সিদ্ধান্ত নিল যে আমরা অতি শীঘ্রই আছে এই স্কুলের যাতে বিল্ডিং করা যায় এরকম একটা পদক্ষেপ নেব। পুরনো আশ্বাসই নতুন করে দিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জানান, সরেজমিনে ঘুরে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা পিডিবি 5-এ ওখানে ভবন করার জন্য অলরেডি প্রস্তাব দিয়েছি। আশা করি পিডিবি 5 আমরা ওখানে একটা নতুন ভবন পাবো। 30টি নতুন ভবন পেলে ওই স্কুলে যে পুরাতন ভবনটি আছে সেটিকে রিপ্লেস করা হবে এবং নতুন ভবনে আমাদের স্কুলের কার্যক্রমগুলো চলবে। বর্তমানে 5 জন শিক্ষক ও 3 শতাধিক ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন 3 জন। সকাল 10টার দিকে বনপাড়া হাটিকুমরু মহাসড়কের আড়াইমারি ব্রিজ এলাকায় এ ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী মাইক্রোবাসটির সাথে রাজশাহীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান 5 জন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণে নিজ দেশেই তোপের মুখে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার তেল আবিবের সড়কে গাজায় ত্রাণ সহায়তা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। আটার বস্তা, অপুষ্টিতে ভোগা ফিলিস্তিনি শিশুদের ছবি নিয়ে সাধারণ বাসিন্দারা বিক্ষোভ করেন। ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় নেতানিয়াহু সরকারের কড়া সমালোচনা করেন আন্দোলনকারীরা। এ সময় উপত্যকায় যুদ্ধ বন্ধের জোর দাবি জানান তারা। ইসরায়েলিরা ছাড়াও এই বিক্ষোভে অংশ নিয়েছেন দেশটিতে বসবাসরত আরব নাগরিকরাও।
ফিলিস্তিনপন্থীদের তোপের মুখে বন্দর ছাড়তে হলো ইসরায়েলি জাহাজকে। গ্রিসে ঘটল এমন ঘটনা। মঙ্গলবার দেশটির সাইরস দ্বীপে নোঙর করার সময় বাধার মুখে পড়ে ক্রাউন আইরিস নামের ইসরায়েলি এক ক্রুজ শিপ। সে সময় বন্দরটির আশেপাশে বিক্ষোভ করছিল ফিলিস্তিনপন্থীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নৌযানটিকে বন্দর ছাড়ার দাবি জানান আন্দোলনকারীরা। এক পর্যায়ে বাধ্য হয়েই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় জাহাজটি। পুনরায় সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ক্রুজ শিপটি। এতে ১৫০০-এরও বেশি যাত্রী ছিলেন। রাশিয়াকে টক্কর দিতে এবার ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট বানাচ্ছে যুক্তরাজ্য। লন্ডন থেকে অনায়াসেই যা আঘাত হানতে পারবে মস্কোতে। বহুল আলোচিত যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুনের বদলি হিসেবে রয়্যাল এয়ারফোর্সে জায়গা করে নিচ্ছে দ্য টেম্পেস্ট। বাস্তবে রূপ নিলে যেটি চিন্তার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে ভ্লাদিমির পুতিনের জন্য। নামের আগে 6th জেনারেশনের তকমা, বৈশিষ্ট্যেও ছাড়িয়ে যাবে ৮-১০টা ফাইটার জেটকে। রাশিয়াকে নজরে রেখে রয়্যাল এয়ারফোর্সের জন্য এবার এমনই এক ফ্ল্যাগশিপ ফাইটার প্রযুক্তিতে ঝুঁকেছে যুক্তরাজ্য। রাজকীয় এই উড়ান যন্ত্রের নাম দি টেম্পেস্ট। নাম আর নামের শুরুতে থাকা বিশেষণের কারণে এরই মধ্যে খবরের শিরোনাম হয়েছে টেম্পেস্ট। কেনই বা রাশিয়ার জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে যুদ্ধবিমানটি, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশালত্বেই বিশেষত্ব, ঠিক এই কথারই প্রমাণ মিলবে নতুন ব্রিটিশ ফাইটার জেটে। বড় ফাইটার জেট মানেই আরও বড় ফুয়েল ট্যাঙ্ক, যার অর্থ বেশি দূরে যাওয়ার সক্ষমতা। দাবি করা হচ্ছে যুক্তরাজ্যের এই যুদ্ধবিমান একটানা উড়ানে পাড়ি দিতে পারবে মিড আটলান্টিক অঞ্চল, পৌঁছাতে পারবে রুশ ভূখণ্ডে, যে সক্ষমতা ছিল না দেশটির। মার্কিন F-35 যুদ্ধবিমানের চেয়েও দ্বিগুণ বিস্ফোরক বহনে সক্ষম হবে দি টেম্পেস্ট। ১৯ মিটার দৈর্ঘ্যের আকাশযানটিতে থাকবে সর্বাধুনিক ও সবশেষ প্রযুক্তি, যার সাহায্যে মাটিতে কিংবা আকাশে থাকা আকাশযান অথবা ড্রোনের সাথেও করা যাবে সংযোগ স্থাপন। অবলীলায় ফাঁকি দেয়া যাবে রাডারের চোখ। যুক্তরাজ্য, ইটালি ও জাপানের সমন্বয়ে বানানো হচ্ছে যুদ্ধযানটি। ২০৩৫ সাল নাগাদ যা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স সহ মিত্রবাহিনীর বহরে যুক্ত হবে। ইউরোফাইটার টাইফুনের রিপ্লেসমেন্ট হিসাবে সমর ভাণ্ডারে নাম লেখাবে দি টেম্পেস্ট। অনিক রহমান, যমুনা নিউজ।